আসলে আমিও অনেকদিন ধরেই তারানাথের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারিনি, তাই ভাবছিলাম কিছু একটা করে যদি তারানাথের কাছ থেকে অসাধারণ একখানা গল্প শুনে ফেলতে পারি তাহলে মন্দ হয় না। সেইভাবেই বিষয়টিকে নিয়ে এগোতে শুরু করলাম। সাধারণ দিনে মনটা ভারাক্রান্ত হয়ে থাকলেও তারানাথের ভিটেতে যাওয়ার দিন এক আলাদাই আনন্দ থাকতো। মনে হতো 7 রঙা চাদর গায়ে চড়িয়ে সেদিকে রওনা হয়ে গেছি। এটাই ছিল সব থেকে উল্লেখযোগ্য প্রসঙ্গ। তবে কি ধরনের গল্প শুনতে পারবো এটা জানা ছিল না। নতুন নতুন জিনিসগুলোকে আবিষ্কার করতে আমাদের সকলেরই বেশ ভালো লাগতো। বিশেষ করে তারানাথের ওই গল্প বলার ভঙ্গির মধ্যেই নতুন নতুন আবর্তের রসদ লুকিয়ে থাকতো বই কি। সেখান থেকেই বেশ কিছু নতুন জিনিস শিখে নেওয়ার ইচ্ছে আদপেই তৈরি হয়ে যেত। এটাই তো ছিল আসল মজা। আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ সে আর বলতে, নে এবারে তাড়াতাড়ি জিনিসগুলো সঙ্গে নিয়ে তারানাথের বাড়ির দিকে এগিয়ে যেতে হবে, যে না হলে সময় চলে যাবে আর ওদিকে গল্পটাও পুরোপুরি শোনা হবে না। কিশোরী দেরি করল না, মোড়ের মাথা থেকে পাশিংশ ও তেলে ভাজা কিনে নিয়ে তারানাথের বাসার দিকে এগোতে শুরু করলো। আমিও ধিমি তালে এদিক ওদিক তাকাতে তাকাতে এগোতে থাকলাম। তারানাথের বাড়ির সামনে গিয়ে পৌঁছতেই দেখলাম সেখানে শ্রীনাথ দাঁড়িয়ে রয়েছে। তারানাথের বাড়িতে তার অবাধ বিচরণ লক্ষ্য করাই যেত। তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, বেশ, আপনারা যখন এসেই পড়েছেন তখন ভেতরে গিয়েই বসুন, আমি চারিকে ডেকে দিচ্ছি। শ্রীনাথ যথারীতি চারিকে ডেকে দিতেই সে আমাদের সামনে এসে হাজির হলো। আমি তাকে দেখেই বেশ আনন্দিত হয়ে উঠলাম। আসলে চারির সাথে কথা বলতে বেশ ভালো লাগতো। বয়সে ছোট হলেও তার মধ্যে এক আলাদাই আভিজাত্য ছিল। সমস্ত বিষয়গুলিকে নিয়ে চর্চা করতে সে দিব্যি ভালোবাসত। সাথে আমাদের আদর আপ্যায়নেও কোনো ত্রুটি রাখত না। আমাদেরকে একেবারে ঘরের লোকের মতোই সমাদর করত সে। এই বিষয়টি অচিরেই আমার মন জয় করে নিয়েছিল। আমি ভাবতাম এত অল্প বয়সেও কিভাবে সে এত সুন্দর সুন্দর গুণের অধিকারী হয়ে উঠতে পারে। এর মধ্যেই হয়তো সমস্ত রহস্যের বীজ নিহিত ছিল। তবে আমার মনের মধ্যে তারানাথের কথাগুলির অন্তর্নিহিত অর্থ নিরূপণের চিন্তাটাই সর্বদা উল্লেখযোগ্যতা রাখত। আমি চারিকে জিজ্ঞাসা করলাম, বাহ, বেশ ভালোই হয়েছে, তাহলে তুমিও আজকে আমাদের সঙ্গে বসেই গল্প শুনতে পারবে, কি বলো? আশা করি সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হবে না। আজকেও কি বাইরে যেতে হবে নাকি? চারি আমাকে উদ্দেশ্য করে বলল, না, আজকে আর কোথাও যেতে হবে না, আপনাদের সাথে বসেই গল্পের স্বাদ গ্রহণ করতে পারবো। বাবার শরীরটা খুব একটা ভালো নেই, এমনিতেই খদ্দেরগুলো এসে জ্বালাতন করতে থাকে। তারপরে বাবার আবার বয়সও হয়েছে। এই অবস্থায় কিভাবেই বা উনি সবটা সামলাতে পারবেন বলুন? তবুও কোনো ক্রমে চলছে। কিন্তু আপনারা এলেই দেখেছি উনি বেশ প্রাণোচ্ছল হয়ে ওঠেন। এটাই উপরি পাওনা আর কি। আসুন, আপনারা ভিতরে আসুন, আমি আপনাদের জন্য চা ও মুড়ি মাখার ব্যবস্থা করছি। চারির কথা শুনে কিশোরী এবং আমি বেশ খুশি হলাম। জানতাম সে এই কাজে একেবারে সিদ্ধহস্ত। সে দিব্যি নিজের কাজ গুছিয়েও এই সকল কাজ করে ফেলতে পারে। নির্দ্বিধায় এই সকল কাজ করার ক্ষেত্রে তার দক্ষ মেধার বিষয়টি ছিল যথেষ্ট। এসবের মধ্যেই আনন্দ খুঁজে নেওয়ার প্রয়োজন অনুভব করতাম আমরা। তারানাথের ঘরে প্রবেশের পরেই দেখলাম উনি কিছু কাগজপত্র সাজিয়ে বসে রয়েছেন। নিরবচ্ছিন্নভাবে সেগুলির দিকে চেয়ে রয়েছেন। সেগুলি উল্টে পাল্টে দেখে চলেছেন। আমরা ঘরে প্রবেশের সাথে সাথেই তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, ভাঙা শরীরটাকে নিয়েই টেনে টেনে চলতে হচ্ছে বিভূতি। তোমাদের মতো এত সুন্দর জীবনযাপনের আনন্দটা আর সেভাবে উপভোগ করার সুযোগ পেলাম কোথায়? সবটাই তো সেই জনস্বার্থে নিয়োজিত হয়েই রয়ে গেল। তা আজকে আসতে একটু দেরি করে দিলে যে? আমি তারানাথকে উদ্দেশ্য করে বললাম, ঠাকুরমশাই, এ তো আপনারই কেরামতি।
না হওয়া কাজও অচিরেই হইয়ে দিতে পারেন। আর এইভাবে মানুষকে অবাক করার ক্ষমতা ঈশ্বর কেবলমাত্র আপনাকেই দিয়েছেন। আমরা তো নিমিত্ত মাত্র, কেবলই মাধ্যম হিসেবে কাজ করে চলেছি। আসলে আপনার কাছ থেকে গল্প শুনবার স্বাদটিকে দূরে সরিয়ে রাখতে পারিনি। কখন যে আপনার মুখ থেকে গল্পগুলি শুনব সেই আশাতেই ছিলাম। আসলে আজকে আসতে একটু বেশি দেরি করে ফেলেছি। জানি না আপনার গল্পটা সম্পূর্ণ শুনতে পারবো কিনা। তারানাথের দিকে চপের প্যাকেটটি এগিয়ে দিল কিশোরী। এরপরে আমিও পাসিং শোয়ের প্যাকেটটি তার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নিন ঠাকুরমশাই, আপনার জন্য নিয়ে এসেছি। এগুলি ছাড়া আপনার গল্প শোনবার ইচ্ছেটিও যে অপূর্ণই থেকে যায়, তাই না নিয়ে আসতে পারলাম না। আজকে সময়ের বড় অভাব, তাই না হয় একটা ছোট ঘটনায় অবতারণা করুন। আমাদের শুনতে মন্দ লাগবে না। তবে সময়ের থেকেও অধিক আকর্ষণীয় বিষয়টি হলো আপনার গল্প বলবার ইচ্ছে শক্তি। সেটি সময়ের তোয়াক্কা করে না। আপনার গল্প শুনতে শুনতে কখন যে গল্পের ভিতরে ঢুকে যায় খেয়ালই থাকে না। এটাই বলতে পারেন প্রকৃত টান। আপনিই কেবল সে জাদু ছড়ির অধিকারী, যার দ্বারা মানুষকে সহজেই বশ করতে পারেন। আমাদের সে ক্ষমতা নেই। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে ধরিয়ে বললেন, এই যে ধোঁয়াটি দেখছো, এর মধ্যেও অনেক রহস্য লুকিয়ে রয়েছে। তবে সেই সব বিষয়ে তোমরা আন্দাজ করতে পারবে না। এই যে চারিমা, তুমি আজকে এখানেই থাকবে নাকি কোথাও যাবে? চারি তারানাথকে উদ্দেশ্য করে বলে, না বাবা, আমি আজকে আর কোথাও যাব না। কাকাবাবুরা এসেছেন, আগের দিন ওনাদের সাথে থাকতে পারিনি। আজকে বসে গল্প শুনবো। এমনিতে তো তোমার সাথে কথা বলার সময়টুকুও পাই না। যখনই তোমার ঘরে আসি দেখি তুমি কারুর না কারুর সাথে আলোচনায় ব্যস্ত, আর তা না হলে নিজের মতন কিছু কাগজপত্র মুখে করে বসে রয়েছ। তাই আর তেমন সময় হয়ে ওঠে না। তবে কি আজকে হাট ফাঁকা রয়েছে, আর সেই সঙ্গে ওনাদের সাথে বসে গল্প শোনার ইচ্ছেটাও জেগেছে। তাই আর দেরি করো না, বলতে শুরু করো। মেয়ের মুখের দিকে তাকিয়ে তারানাথ বললেন, তোমার মধ্যেও আমি মধুসুন্দরী দেবীর সেই বাক্য প্রকাশের ইচ্ছেটা দেখতে পাই। উনিও আমাকে নানান বিষয়ে জ্ঞান দেওয়ার সময় ঠিক এমন সুন্দর করেই কথাগুলো বলতেন। সেই একই জিনিস আমি তোমার মধ্যেও লক্ষ্য করেছি, আর এটি আমার কাছে সর্বাপেক্ষা আকর্ষণীয় বিষয় হিসেবে ধরা দিয়েছে। এটাই আমার আমোষ প্রাপ্তি বলতে পারো। যাক, তোমরা সকলেই যখন আজ আমার গল্প শুনতে এসেছো, তখন আর দেরি করা ঠিক হবে না। নাও, এই চপের প্যাকেট থেকে প্রত্যেকে একটি করে চপ তুলে নাও। আমরা প্রত্যেকেই তারানাথের কথা মতন একটি করে চপ তুলে নিলাম। এরপর দেখলাম চপের শেষ টুকরোটিও মুখে পুরে চিবোতে চিবোতে তারানাথ বলে উঠলেন, আজকে তোমাদের একটা বিচিত্র কাহিনী শোনাবো। যদিও এটি গ্রাম বাংলার প্রেক্ষাপটে নিজের স্থান চিহ্নিত করে নিয়েছিল, তথাপি এই গল্পের রসদের সাথে আমার এক বিশেষ সম্পৃক্ততা জড়িয়ে রয়েছে। আসলে নিজে চোখে দেখা ইতিহাসকে কোনোদিনও কাহিনীর আওতায় ফেলা যায় না। সেটি সব সময়ই স্বতন্ত্রতা নিয়েই বেঁচে থাকে। আমার কাছেও তাই এই বিষয়গুলি কেবল কাহিনী নয়, এক প্রকারের সত্যতা বলতে পারো। তাই এগুলিকে গল্পের আকারে প্রকাশ করতে মন চায় না, কারণ এইগুলির মধ্যে দিয়ে আমি হারিয়ে যাওয়া অতীতকে পুনরায় আমার চোখের সম্মুখে ফুটে উঠতে দেখি। তাই এগুলির থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে থাকি। মনে হয় যেন আবারও সে কঠোর কাহিনীর মিশেল আমার সম্মুখে এসে উপস্থিত হবে আর
হারিয়ে যাওয়া অধ্যায়গুলিকে পুনরায় নিজের চোখের সামনে দেখতে পাবো। এইসবের থেকে এক প্রকার পালানোর চেষ্টাই করি, কিন্তু তোমাদেরকে তো আর খালি হাতে ফিরে যেতে দিতে পারি না। তাই এই কাজের সাথে যুক্ত থাকতেই হয়। তাহলে মন দিয়ে শুনতে থাকো এই মন খারাপের গল্প। তারানাথ গল্পটিতে প্রবেশ করলেন। আমরাও যে যার মতন স্থান চিহ্নিত করে গল্প শুনতে মশগুল হয়ে পড়লাম। কথায় আছে, ওনার গল্পের মধ্যেই নাকি এমন কিছু লুকিয়ে থাকে যেটির থেকে সহজে দূরে পালানো সম্ভব হয়ে ওঠে না। আমরাও তাই সেই রসদের খোঁজে প্রতিদিন তার কাছে ছুটে আসতাম। কিশোরীও দেখলাম শোনবার আশায় তারানাথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অন্যদিকে চারিও পরিচিত অনুসন্ধানীর মতন তারানাথের মুখের দিকে তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করে যাচ্ছে। এমন সময় বাইরে হঠাৎ মেঘ গর্জন করে উঠল। তারানাথ বাইরের জানলার দিকে তাকিয়ে কিছু একটা কল্পনা করতে লাগলেন। এমন সময় তিনি কাহিনীর অভ্যন্তরে প্রবেশ করলেন। ভাবতে ভাবতে মুখ খুললেন। সেটি ছিল এক গ্রীষ্মের সন্ধে। এভাবেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছিল। আমি পথ দিয়েই নিজের গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় একটি ছেলে আমার সামনে এসে উপস্থিত হলো। ছেলেটিকে হাঁপাতে দেখে আমিও বড্ড ভয় পেয়ে গেলাম। বৃষ্টির প্রকোপ থেকে নিজেকে বাঁচাবো নাকি তাকে, এই বিষয়টিতে আলোকপাত করেই তাকে বললাম, এখানে এভাবে এসে পড়েছ যে, তুমি কি আমাকে চেনো? দেখলাম ছেলেটি বেশ ভয় পেয়ে গিয়েছে। এরপরে সে আমাকে উদ্দেশ্য করে বলল, ভয় ভয় পাওয়ারই কথা, কারণ আমাদের পরিবারে যা ঘটছে সেটি কোনো সাধারণ ঘটনা হতেই পারে না। এটির পিছনে রয়েছে এক মস্ত রহস্য। আমরা কেউই বোধহয় আর জীবিত থাকবো না। এত কালের পুরনো সেই ঘটনার রেশ আমাদের জীবনটাকে একেবারে অন্ধকারের দিকে নিয়ে যাবে। দয়া করে এর একটি বিহিত করুন বাবা। আমি দেখলাম ছেলেটির শরীরের অবস্থা বেশ দুর্বল হয়ে পড়েছে। আমি তাকে বললাম, এখানে এভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। বাজ পড়ছে, সেই সাথে প্রবল ঝড় উঠেছে, বৃষ্টিও পড়ছে। এসো, তুমি আমার সাথে এক্ষুনি আমার কুটিরে চলো, বাকি কথা ওখানেই সারব। আমি ছেলেটিকে নিয়ে নিজের কুটিরের দিকে রওনা হয়ে গেলাম। তড়িঘড়ি করে কুটিরে প্রবেশ করলাম। এরপরে একখানা গামছা তার দিকে এগিয়ে দিয়ে বললাম, আমার তো দুর্যোগ মাথায় নিয়ে ঘোরবার একটা অভ্যেস রয়েছে, তবে তোমাকে দেখে মনে হয় না তুমি এসবের সাথে তেমনভাবে যুঝতে শিখেছ। এই নাও গামছাখানা, তাড়াতাড়ি জলগুলো মুছে নাও, না হলে যে অসুস্থ হয়ে পড়বে। আমার কথাগুলো শুনে ছেলেটির চোখে জল ছলছল করে উঠল। সে আমার হাত থেকে গামছাখানা নিয়ে নিজের মাথাটা ভালো করে মুছে নিল। আমিও সেই ফাঁকে ভিজে বস্ত্র বদলে নিলাম। এরপরে ছেলেটিকে চৌকির উপরে বসতে বললাম। একটু স্থির হয়ে বসো বাবা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার খুব একটা বয়স হয়নি, কিন্তু মাথায় এমন চিন্তার মেঘ জমেছে কেন? কোন বিষয়টিকে নিয়ে এত দুশ্চিন্তা করে চলেছ? সত্যি কি খুব জটিল কোনো বিষয়? তাহলে আমাকে বলতে পারো। আসলে আজকালকার দিনে মানুষের মধ্যে এমন কিছু বিষয়কে নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় যেগুলোকে কাটিয়ে ওঠা বড় মুশকিল। তবুও মানুষ এসবের সাথে লড়াই করেই চলেছে। তাই আমারও দুশ্চিন্তা ক্রমে বেড়েই চলেছে। না হয় বলেই ফেলো কি হয়েছে। আমার কথাগুলো শুনে ছেলেটি বেশ কিছুটা স্বস্তি অনুভব করল। এরপরে আমাকে উদ্দেশ্য করে বলল, আমাদের গ্রামের নাম খামরি। আজকে আপনার কাছে এমনি এমনি আসেনি বাবা, অনেকের কাছে জিজ্ঞাসাবাদ করে তবে আপনার ঠিকানা পেয়েছি। আমার নাম হলো গিয়ে পবন। আমি ধামরি গ্রাম থেকে এসেছি। আপনাদের এই গ্রামের থেকে আমাদের গ্রামের দূরত্ব খুব বেশি না হলেও
বেশ কিছুটা ওই পাথুরে পথ অতিক্রম করে তবেই যেতে হয়। আসলে গ্রামটি পাহাড়ের কোলে গড়ে ওঠাই এই বিপত্তি। তবে তবে আমরা ওই ছোট্ট গ্রামটিতে বেশ সুখেই ছিলাম বাবা। আমার এক দাদা আছেন আর এক বোন। আমার পিতামাতা জীবিত ছিলেন, তবে আর এখন নেই। ওই বিভীষিকা তার প্রাণ হরণ করেছে। এই বিভীষিকার হাত থেকে রক্ষা পেতেই আমি আপনার কাছে ছুটে এসেছি। আমার দাদার জীবন সংকটে বাবা। ওই নারী যে কোনো মুহূর্তে আমার দাদাকে শেষ করে ফেলবে। তাকে ঘরের মধ্যে বেঁধে রাখতে হচ্ছে। আমার বোন সরলা আর আমি মিলে ওই কাজ করতে বাধ্য হয়েছি বাবা। শেষমেশ ওই কাজ করতেই হয়েছে, না হলে যে আর কোনো উপায় নেই। কি করব বলুন বাবা? সমস্যাটাই এত বড় যে এর থেকে বেরোনোর আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। আমি ছেলেটিকে কথার জাল বুনতে দেখে বুঝলাম সে একটি গম্ভীর সংকটে পড়েছে। এই সংকটের হাত থেকে তাকে রক্ষা করা না গেলে সে কোনোভাবেই উদ্ধার লাভ করতে পারবে না। তাই আমি বিষয়টিকে আরো গুরুত্ব দিয়ে জিজ্ঞাসা করবার আগেই সে বলে উঠল, শাকচুন্নির আত্মা প্রবেশ করেছে আমার বৌদির শরীরে। বৌদি কেমন যেন একটা আচরণ করছে, স্বাভাবিক অবস্থায় নেই। তার সাথে কথা বলতে গেলেই এমন এমন সব কথা বলছে যেগুলির সাথে আমাদের পরিবারের কোনো যোগসূত্রই নেই। আমার পিতা এসবে বিশ্বাসী ছিলেন না। তিনি ঘরের লক্ষ্মীর কথা রাখতে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরবার পথে নদীর ধারে কেউ তার গলার উপরে প্রচণ্ড জোরে আঘাত করেছিল। এরপরে তাকে হিড় হিড় করে টানতে টানতে নদীর জলের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। তারপরে তাকে ফেলে তার মুখটিকে ওই পাঁকের ভিতরে চেপে দেওয়ায় তার দম একেবারে আটকে আসে। আমার পিতা কোনো ক্রমে ওই পরিস্থিতির হাত থেকে বেঁচে বেরিয়ে বাড়িতে ফিরে এসেছিলেন ঠিকই, তবে এর পর থেকেই তিনি ঘুম জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। আর এই ঘটনার কয়েকদিনের মধ্যেই তিনি মারা যান। পিতার মৃত্যুর সময়ে সকলের চোখেই জল ছিল, কেবল আমার নতুন বৌদি পূর্ণিমার চোখে কোনো জলের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। আমার পিতার মৃতদেহের সামনেই বসে সে বলেছিল, দারুণ কাজ করেছি আমি, এটাই তো চেয়েছিলাম। ঠিক যেভাবে তুই সেদিন আমার অধিকার খণ্ডন করেছিলিস, আমাকে আমার প্রাপ্য ন্যায্য অধিকারের থেকে দূরে সরিয়ে রেখেছিলিস, আজকে তোর পরিবারের সকলের অধিকার সেইভাবেই খর্ব করব আমি। দেখি দেখি কি করতে পারিস তুই। অবশ্য তুই কিছু করতে পারবি কি করে? সেদিন আমারও হাত পা তো এভাবেই বাঁধা পড়ে গিয়েছিল। নিয়ম ও নীতির শৃঙ্খলে আবদ্ধ হয়ে সমাজের নোংরা ইঙ্গিতের দ্বারা ভস্মীভূত হয়ে পড়েছিলাম আমি। আর শেষে আমাকেও। বলেই হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলেন বৌদি। ব্যাস, হঠাৎই দেখলাম সেই কান্না পুনরায় অট্টহাসিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। বৌদির চোখ দুটো একেবারে লাল টকটকে বর্ণ ধারণ করেছিল। আমি আর বোন সরলা সেটি দেখা মাত্রই ওখানে বসে ঠকঠক করে কাঁপতে শুরু করেছিলাম। আমাদের শরীরে রক্ত একেবারে হিম হয়ে গিয়েছিল। এমনটা কি করে সম্ভব? যে বৌদি কিছুক্ষণ আগেই স্বাভাবিক ছিলেন, তার এমন রূপ পরিবর্তন হয়ে যায় কিভাবে? এটি ভাবতে ভাবতেই আমি অস্থির হয়ে পড়েছিলাম। নিজের চোখে যা দেখছি তার কোনো কিছুই বিশ্বাস হচ্ছিল না। কেবল মনে হচ্ছিল আমি যা দেখছি সবই ভুল। আমার পিতার মৃত্যু, বৌদির এমন এমন অমানবিক আচরণ, এইসবের মধ্যে সততা খুঁজতে যাব এমন সময়ে আরো বড় রকমের একটি দুর্ঘটনা ঘটে গেল। আমি আরো ভয় পেয়ে জিজ্ঞাসা করলাম, কি ঘটল? পবন বলল, আমার মা এসব সহ্য করতে না পেরে গ্রামের এক ওঝার কাছে যাওয়ার জন্য মনস্থির করে ফেললেন। বাবার মৃতদেহটিকে ওই অবস্থায় ফেলে রেখেই তিনি গ্রামের ওঝার কাছে ছুটে যেতে যাবেন। এমন সময় দেখলাম একটা লম্বা হাত
এসে মায়ের গলাটিকে সজোরে চেপে ধরেছে। মার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। সামনের দিকে তাকাতেই ভয়েতে হাত পা ঠান্ডা হয়ে গেল। দেখলাম বৌদি নিজের হাতটিকে লম্বা করে দিয়েছেন। মায়ের গলা টুটিটা টিপে ধরে নাকি সুর করে বলছেন, কি রে নির্মলা, কি ভেবেছিসটা কি? এভাবে আমাকে এখান থেকে তাড়াবি? তুই কি ভাবলি এত সহজে তোকে আমি এই কাজে সফল হতে দেব? এত সহজে তোকে আমি আবারও আমাকে ঠকাতে দেব? সেদিন আমাকে এই সমাজের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়তে হয়েছিল, তাই আমি কোনো কাজ করতে পারিনি। আমাকে সমস্ত কিছুকে ব্যতি রেখে মৃত্যুকে বরণ করে নিতে হয়েছিল। আর আমার সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল আমার মা ও বাবাও। কিরে নির্মলা, কিছু মনে পড়ছে? কিরে, কিছু মনে পড়ছে তোর? তুই তো ছিলি সব সর্বনাশের মূলে। হ্যাঁ হ্যাঁ, তুই। কিরে, এবারে নিশ্চয়ই মনে পড়ছে? কিরে নির্মলা, মনে পড়ছে না? মা কোনো কথা বলতে পারলেন না। দেখলাম তার চোখের মণিগুলো ঠিকরে বেরিয়ে আসছে। আমি আর সরলা চিৎকার করে উঠলাম, মায়ের দিকে এগিয়ে যাব। এমন সময়ে দেখলাম মায়ের প্রাণটা বেরিয়ে গেল। তার নিথর দেহটি পড়ে রইল আমাদের চাতালে। মায়ের মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসতে লাগলো। আমি আর সরলা স্থির হয়ে রইলাম। চোখ দিয়ে এক ফোঁটা জলও নির্গত হলো না। দেখলাম বৌদি দেওয়ালে হেলান দিয়ে ভয়ঙ্কর অট্ট হাসিতে ফেটে পড়েছেন। এখন আর আমাকে কষ্ট করে মারতেও হয় না কাউকে। আমি এখানে বসে সকলকে শেষ করে দিতে পারি। নিজের ধারালো এই মুখটাই যথেষ্ট। এবারে তোদের পালা, তোরা মরবি এবার। এই বলে বৌদি আমাদের দিকে ধাবিত হতে যাবেন। এমন সময়ে সেখানে গ্রামের মোড়ল মশাই এসে উপস্থিত হলেন। হরিহর বাবুকে দেখে আমরা দুজনেই বেশ স্বস্তি অনুভব করলাম। দেখলাম তিনি হাতে করে কি যেন একটা নিয়ে এসেছেন, হলুদ রঙের তরল পদার্থ। সেটিকে বৌদির দিকে ছুঁড়ে দিলেন তিনি। দেখলাম বৌদি সজোরে চিৎকার করে উঠল। এরপরেই আস্তে আস্তে নেতিয়ে পড়ল। আর ঠিক তৎক্ষণাৎ মোড়ল মশাই বললেন, এই সুযোগ সরলা, এই সুযোগ। এবার তোরা পূর্ণিমাকে ধরে ধরে নিয়ে গিয়ে ঘরে আটকে দে, না হলে কিন্তু ও তোদেরকেও মেরে ফেলবে। জানি না ওর শরীরে কে প্রবেশ করেছে, তবে এটুকু বুঝতে পারছি ও আর নিজের সত্তার মধ্যে নেই। যে প্রবেশ করেছে সে নিজের কাজ সিদ্ধ করার স্বার্থেই ওর শরীরটি ব্যবহার করছে। কে প্রবেশ করেছে এটি খুঁজে বার করা আমার পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন এমন একজনকে যিনি আত্মার সঙ্গে কথা বলতে পারবেন। কারোর শরীরের ভিতরে অবস্থান করা কোনো আত্মাকে ওই মানব শরীর ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য করবেন। আর এই কাজ কোনো সাধারণ তান্ত্রিকের দ্বারা কখনোই সম্ভব নয়। আমার ভাইপো আমাকে একজনের কথা উল্লেখ করেছিল, তবে সে অনেক কাল আগে। একবারে নাকি সে ওই তান্ত্রিকের দর্শন পেয়েছিল। ওনার নাম তারানাথ। উনি এখান থেকে বেশ কিছুটা দূরে একটি গাঁয়ে থাকেন। ওটি তার বাসভূমি। তবে উনি ভবঘুরে ওই গ্রামে তাকে
অনুসন্ধান করলে পাওয়া যাবে কিনা তা আমার জানা নেই, তবে আমি এইটুকু জানি, ঈশ্বরের নামে শপথ করে কোনো শুভ কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলে সবই সম্ভব হয়। অসম্ভবকে সম্ভব করার নামই তারানাথ। এরপরে উনি আমাকে আপনার গ্রামের নাম জানিয়েছিলেন। আমরা ততক্ষণে পূর্ণিমা বৌদিকে ধরে ধরে নিয়ে গিয়ে তার ঘরের জানালার সঙ্গে শিকল দিয়ে বেঁধে রেখে এসেছি, কিন্তু এর পরেও তার অত্যাচার কমেনি। সে এত দূরে অবস্থান করেও গ্রামের একাধিক মানুষের ক্ষতি করেই চলেছেন। এরপরে হয়তো উনি আমার দাদাকে, মানে ওই সমীরকেও শেষ করে ফেলবেন। দাদা ভালোবেসে পূর্ণিমা বৌদিকে বিবাহ করে নিয়ে এসেছিলেন। দাদার যদি কিছু হয়ে যায়, আমাদের মাথার ওপর থেকে ভরসার হাতটাই একেবারে উঠে যাবে। এই সকল বিপদের হাত থেকে কেবল আপনি আমাদেরকে রক্ষা করতে পারবেন বাবা। আমি আসলে আপনাকে চিনতেও পারিনি। বৃষ্টির দাপটে এদিকে আসতে গিয়ে আপনার সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আপনার কাছে সাহায্য প্রার্থনা করব, কিন্তু আপনাকে দেখেই মনে হলো আপনি অনেক জ্ঞানী। এছাড়া হরিহর কাকার বলা বর্ণনার সাথে আপনার বর্ণনা হুবহু মিলে গিয়েছিল, তাই আমি এতটা নিশ্চিত হয়ে যেতে পেরেছিলাম। আমাকে দয়া করে ফিরিয়ে দেবেন না বাবা, আপনার দুটি পায়ে পড়ি। কথাগুলি বলা শেষ করেই পবন আমার সামনে বসে চোখের জল ফেলতে লাগলো। আমি কখনোই মানুষের দুর্বলতার সুযোগ নিতে পারিনি। এইসব ঘটনা গ্রামে আয়াদিন লেগেই থাকে। আমাকেও সেই সময় নিজের একটি বিশেষ কাজ সংগঠিত করবার উদ্দেশ্যে বেনারসে যেতে হতো। আমি ওকে কিছুই একটা বুঝিয়ে সুঝিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়েই পড়তে পারতাম, কিন্তু সেটি আমার দ্বারা একেবারেই সম্ভব হলো না। আমি ওর চোখের জল মুছিয়ে ওকে আশ্বস্ত করে বললাম, ভয়ের কিছু নেই। আমি জানি তুমি ঘোর সংকটে পড়েই আমার কাছে এসেছো। এরও একটি বিহিত করা যায়, তবে সেই কাজ খুবই কঠিন। তোমাদের মোড়ল মশাই ঠিকই বলেছেন, যিনি এইসব কাজ করতে সক্ষম হবেন তাকে আত্মার সাথে কথা বলার ক্ষমতা রাখতে হবে, কারণ এই ক্ষমতা ব্যতীত সেই কাজকে সুনিপুণভাবে করা সম্ভব হবে না। আমি যাব তোমার সাথে, আগামীকাল রওনা হয়ে যাব। একটু ধৈর্য ধরো তুমি। সেদিন রাতটা আমি আর পবন কুটিরেই কাটিয়ে দিলাম। এরপরে ভোরের আলো ফুটতেই আমরা খামারির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বৃষ্টিতে গ্রামের রাস্তা বেশ নরম হয়ে গিয়েছিল। চারিদিকে কাদা থাকায় ঠিকভাবে এগিয়েও যাওয়া সম্ভব হচ্ছিল না। ওই কাদা জল পেরিয়েই আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। পবন আমাকে উদ্দেশ্য করে বলল, বাবা বলছি, ওই খামড়িতে পৌঁছতে বেশ দেরি হয়ে যেতে পারে। পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। তবে এই এতটা রাস্তা আমাদেরকে এই পদব্রজে অতিক্রম করতে হবে বই কি, নাহলে আর কোনো উপায় নেই। এই পথে যানবাহনের কোনো বন্দোবস্ত নেই। স্থানীয় গ্রামগুলিতে গরুর গাড়ির চল থাকলেও পার্বত্য এলাকার দিকে এসব কোনো গাড়ি যায় না। এইটাই হচ্ছে সমস্যা। আপনার চলতে কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? আমি পবনকে উদ্দেশ্য করে বললাম, না, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আমি এমনিতেই যাযাবর, স্থান থেকে স্থানান্তর প্রকৃতির খোঁজে বেরিয়ে পড়ি। গ্রামের এই নিশ্চিদ্র গলিগলির বুকে জমে থাকা স্মৃতির পাহাড়গুলিকে সরিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই আমার বেশ ভালো লাগে। ওর মধ্যেই তো আমি আনন্দ খুঁজে পাই। এক চিরাচরিত আনন্দের মিশেল বলতে পারো। বলো তো দেখি, এভাবে আর কতজনই বা নিজের জীবনকে চরিতার্থ করতে পেরেছে? কিন্তু যারা পেরেছে তারা কিন্তু এর মধ্যেই মুক্তি খুঁজে পেয়েছে। আমিও তাই কোনো বিধিনিষেধের তোয়াক্কা না করেই এগিয়ে গিয়েছি। তবে এই দীর্ঘ সময়ের মধ্যে আমাকে একাধিক উপলব্ধিকে নিজের অন্তরে স্থান করে নিতে দিতে হয়েছে। সর্বদাই যে ভালোটাই পেয়েছি এমনটা নয়, ভালোর সাথে খারাপও মিশে থেকেছে। আর পেয়েছি সেই সকল অতীতের স্মৃতি বিজড়িত অধ্যায়গুলিকে, যেগুলি আমাকে সর্বদাই হাতছানি দিয়ে নিজের দিকে ডেকেছে।
এটাই ছিল প্রধান প্রতিকূলতা। তবে সব কিছুকে মেনে নিয়েই জীবনে এগিয়ে যেতে হয়, না হলে জীবন যুদ্ধে জয়লাভ করা সম্ভব হয়ে ওঠে না। গ্রামের প্রকৃতি আমাকে বরাবর টানে। এখানে ঝিঝি পোকার ডাক থেকে শুরু করে পেঁচার কর্কশ কণ্ঠস্বর, সব কিছুর আলাদা মাধুর্য রয়েছে। যাই বলো, এই সকল মাধুর্যকেই নিজের সঙ্গী বানিয়ে নিয়েছি। এইগুলিকেই আমার চলার পথে সাথী হিসেবে বেছে নিয়েছি। একাধিকবার পথে যেতে যেতে এমন কিছু বিপদের সম্মুখীন হয়েছি যেগুলির বাস্তবে হয়তো তেমন কোনো অস্তিত্বই নেই, তবুও সেগুলির সাথে লড়াই করতে হয়েছে। বহুবার প্রাণ সংশয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে, কিন্তু নিজের অন্তরে থাকা শক্তিকে কার্যকরী করে আমি এগিয়ে গিয়েছি। সর্বদাই যে ওই সকল কালো শক্তির সাথে মোকাবিলায় জয়লাভ করতে সক্ষম হয়েছে এমনটা নয়, কিন্তু এর মধ্যে দিয়েও শুভ শক্তির আধারকে খুঁজে বার করেছি। আর অশুভ শক্তির পরাজয়ের মধ্যে দিয়ে যেন শুভ শক্তির পরম বৃক্ষের সূচনা ঘটে থাকে। এটিই তো প্রধানতম কৌশল। এটিই তো একজন সাধকের কাছে পরম তৃপ্তির ও অনুতৃপ্তির বিষয়। তবে এসবের অর্থ অনুধাবন এত সহজ নয়। দেখলাম পবন আমার কথাগুলিকে বেশ মনোযোগ সহকারেই শুনে চলেছে। এভাবেই পথ চলতে চলতে কখন যে খামারি গ্রামের সীমান্তে এসে উপস্থিত হয়েছি বুঝতেই পারিনি। দেখলাম বেশ রাত হয়ে গিয়েছে। ঝিঝির মিলিত স্রোত কানের পাশ বরাবর প্রবাহিত হয়ে বাতাসের গর্ভে কোথাও মিলিয়ে যাচ্ছে। আমি সেই মুহূর্তেই পবনকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা, তোমাদের গ্রামে প্রবেশের পরেই একটা বিশ্রী পচা গন্ধ নাকে ভেসে এলো। এখানে যে প্রেতের বাস রয়েছে সেটি একেবারেই যথাযোগ্য, তবে এসবের পিছনে কিন্তু একটি ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের সাথে যুঝতে পারাটা কিন্তু এতটাও সহজ নয়। এর মধ্যে লুকিয়ে থাকা আসল রসদটিকে খুঁজে বার করতে হবে। তবে এর জন্য প্রয়োজন তোমার সহযোগিতার, কারণ এই কাজে আমার প্রাণ অবধি চলে যেতে পারে। এই সাধনা এতটাই কঠিন। পবন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবার পরে বলল, বেশ, আমি আপনার সাথে থাকবার চেষ্টা করব। আমাকে আপনি নির্দিষ্ট উপায় বলে দেবেন, সেটির উপরে ভিত্তি করেই আমি এগোতে থাকব। আমি আর কথা বাড়ালাম না। এরপরে পবনের সাথে গ্রামের মধ্যভাগে এসে উপস্থিত হলাম। দেখলাম দূরে একটি কুটিরে আলো জ্বলছে। পবন সেটিকে আঙুল নির্দেশ করে বলল, এই যে কুটিরটি দেখছেন, এটাই আমাদের। তবে আমার বাবার সাথে গ্রামের মোড়লের সুসম্পর্ক ছিল। এছাড়া বিগত কয়েক বছরে আমার বাবা ব্যবসার কাজ করে বেশ কিছু টাকা সঞ্চয় করতে পেরেছিলেন। সেই টাকা দিয়েই তিনি আমাদের ভাই বোনের লেখাপড়া শিক্ষিত করে তুলেছিলেন। ওনার এই ঋণ আমরা কোনোদিনও ভুলতে পারবো না। এই গাঁয়ের বেশিরভাগ মানুষ আজও অশিক্ষায় অন্ধকারেই থেকে গিয়েছেন। তবে আমরা আজকে লেখাপড়া শিখে অনেক কিছু আবিষ্কার করতে পেরেছি, এমনকি এই আমার দাদা সমীরও। কিন্তু জানি না এই অতীতের কোন কালিমা পুনরায় ফিরে এসে আমাদের এই সুখের সংসারটিকে একেবারে তছনছ করে দিয়েছেন। একমাত্র আপনি এর একটি বিহিত করতে পারেন বাবা। আমাদের কথা শেষ হতেই আমি পবনকে সাথে নিয়ে ওই বাড়ির দিকে গিয়ে যেতে লাগলাম। ওখানে পৌঁছেই দেখলাম সরলা একটি জায়গায় অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। ওকে দেখেই পবন দৌড়ে সেদিকে এগিয়ে গেল। এরপরেই সরলার চোখে মুখে জল দিল সে। সরলা পবনকে দেখিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। দেখলাম মেয়েটির চোখ মুখের অবস্থা একেবারেই ঠিক নেই। সমীরের খোঁজ লাগানোর সত্ত্বেও তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আমি ওদের দিকে এগিয়ে গেলাম। এরপরে ওদেরকে শান্ত থাকতে বললাম। পবন সরলাকে উদ্দেশ্য করে বলল,
সরলা, উনি এসেছেন সরলা। আমি ওনাকে নিয়ে আসতে পেরেছি। তুই ওঠ বোন, কি হয়েছে তোর? আমি তো কিছু বুঝতে পারছি না। বৌদি তো ঘরের মধ্যেই এখনো বাঁধা অবস্থায় রয়েছে, তাহলে ঘরের অবস্থা এমন হলো কি করে? সরলা অনেক কষ্টে উঠে দাঁড়ালো। এরপরে পবনকে উদ্দেশ্য করে বলল, বৌদি বাঁধা অবস্থাতেই ছিল, কিন্তু বৌদির শক্তির কাছে ওই সামান্য দড়ির বাঁধুনি কোনোভাবেই কাজ করেনি। বৌদি সেটি খুলে ফেলে এবং পালিয়ে যায়। জানি না সে কোথায় গিয়েছে। ওই আত্মা জানে যে আমরা তাকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি, আমরা কোনো একটি ছল করবার চেষ্টা করছি, তাই সে আমাদেরকে এই কাজে সফল হতে দিতে চায়নি। আমার দাদা তাকে বাধা দিতে এগিয়েছিল, কিন্তু দাদাকে মারাত্মকভাবে আঘাত করে বৌদি ওই অন্ধকারের মধ্যেই কোথাও একটা গায়েব হয়ে যায়। এই অবস্থায় আমিও আঘাতপ্রাপ্ত হই ও জ্ঞান হারিয়ে ফেলি। তুমি দেখো, ঘরের মধ্যে কেউ নেই। দাদা বৌদিকে খুঁজে আনতে সেই যে চলে গিয়েছে, এখনো আসেনি। জানি না এতক্ষণে সেই পিশাচিনী আমার দাদাকে শেষ করে ফেলেছে কিনা। আমি সরলার কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়লাম। পবনকে উদ্দেশ্য করে বললাম, বিষয়টা খুবই জটিল। এভাবে হাল ছেড়ে দিলে পরিস্থিতি আরো কঠিন আকার ধারণ করতে পারে। আমাকে এই কাজে সাহায্য করতে হবে। সরলা, তুমি আর পবন এখানেই থাকো। পবন, সরলাকে দেখো, তার অনেক জায়গায় আঘাত লেগেছে। ওই প্রেত তোমার দাদাকে নিজের সাথে করে নিয়ে যেতে চাইছে, তাই সে এভাবে ছল করে তোমার দাদাকে নিজের সঙ্গে ওই জঙ্গলের দিকে নিয়ে গিয়েছে। আমাকে তার পদচিহ্ন লক্ষ্য করে সেদিকে ধাবিত হতে হবে। তবে এই কাজ এত সহজ নয়। সে জানে কোনো শুভ শক্তি তার পিছু করতে পারে, তাই সে এমন কিছুই করবে যার দ্বারা তার সমস্ত চিহ্ন মুছে যেতে পারে। আমাকে তার গন্তব্যে পর্যবেক্ষণ করে তাকে খুঁজে বার করতে হবে। তবে এই কাজ সাংঘাতিক কঠিন। এই কাজে জীবনহানিরও সম্ভাবনা থাকতেই পারে। পূর্ণিমার শরীরে যে রয়েছে সে তেমন বুঝলে ওকেও সবার আগে শেষ করবে, কারণ ওই আত্মা শুধু কেবল পূর্ণিমার শরীরটিকে ধারণ করে রেখেছে। এটি নিমিত্ত মাত্র। কাজে এই কাজে আমাকে এগোতে হবে। তোমাদের কাউকেই আমি এই কাজের অংশীদার করতে পারি না, কারণ এর দ্বারা তোমাদেরও জীবনহানির সম্ভাবনা তৈরি হতে পারে। তাই নিজেদের খেয়াল রেখো। আমি আসছি। আমি এই কথাগুলি বলে কুটির ত্যাগ করলাম। বাইরে আসতেই দেখলাম প্রচন্ড জোরে হাওয়া বইতে শুরু করেছে। হু হু করে বয়ে চলেছে বাতাস, আর সেই সাথে মেঘের গর্জন দামামা বাজিয়ে আমাকে লক্ষ্য করে এগিয়ে আসছে। সেই মেঘের গর্জনের সাথে পেরে ওঠার কাজ খুবই কঠিন। বাতাসের দাপটে রাস্তার ধুলোবালি চোখে মুখে প্রবেশ করতে থাকায় সামনের পরিসরটি একেবারে ধোঁয়াটে আবরণ ধারণ করতে থাকে। তবুও জানতাম আমাকে এগোতেই হবে, যেভাবেই হোক, না হলে নিরীহ মানুষের প্রাণ সংশয়ের সম্ভাবনা থেকেই যাবে। আমার হাতে ছিল কিছু ভস্ম, সেটিকেই আমি রাস্তার দুধারে ছড়িয়ে দিতে থাকলাম। দেখলাম যে যে জায়গাগুলিতে ভস্মের রং কালো বর্ণ ধারণ করেছে, বুঝলাম ওই অঞ্চলগুলি দিয়েই সেই আত্মা জঙ্গলের দিকে ধাবিত হয়েছে। আমার অনুমান ক্রমে সত্য প্রমাণিত হতে শুরু করলো। দেখলাম সেই ভস্ম আমাকে জঙ্গলের দিকেই এগিয়ে যেতে বলছে। জঙ্গলটি ছিল বেশ ঘন। অত ঘন জঙ্গলের মধ্যে কাউকে খুঁজে পাওয়ার কাজও ছিল বেশ কঠিন। সেই সাথে মেঘের গর্জন আর ধুলোবালির ভিড়ে রাস্তাও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম না। আমি সমস্ত বাধা এড়িয়ে মা কালীর নাম স্মরণ করতে করতে জঙ্গলের দিকে অগ্রসর হলাম। জঙ্গলের সীমান্তে এসে পৌঁছতেই দেখলাম চারিদিকের পরিবেশটা কেমন যেন ধোঁয়াটে বর্ণ ধারণ করেছে। এমন সময় জঙ্গলের এক প্রান্ত থেকে ভেসে আসা গোয়ানির আওয়াজ
কানে আসতেই আমি বুঝলাম সেটি কোনো মানুষেরই হবে। অন্ধকারের মধ্যে কিছুই দেখবার উপায় ছিল না। আমার গায়ের চাদরটি একটি কাটা ঝোপের সাথে আটকে বেশ কিছুটা অংশ ছিঁড়ে যাওয়ায় আমি আরো চিন্তিত হয়ে পড়লাম। এমন সময় শুনতে পেলাম সেই গোয়ানির শব্দের প্রখরতা। সেটি ক্রমে আরো জোরালো হয়ে উঠছিল, জোরালো ভাবেই আমাকে ইঙ্গিত করছিল। আমি ওই কাটা ঝোপের থেকে নিজের চাদরটিকে সরিয়ে ওই গুল্মের থেকে পাটা উদ্ধার করে জঙ্গলের গভীরে অগ্রসর হলাম। যেদিক থেকে সেই শব্দ ভেসে আসছিল সেদিকের হাওয়ার বেগটা ছিল আরো প্রবল। মায়ের মন্ত্র জপ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম বলে হয়তো সমস্ত সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার কাজটিও এত সহজবদ্ধ হয়ে উঠেছিল। আমি আরো কিছুটা এগোতেই দেখলাম একজন কিছু কাটা ঝোপের উল্টো দিকে উপুর হয়ে পড়ে রয়েছে। তার শরীরের নানান স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। সে আমাকে দেখা মাত্রই গোয়ানি শব্দ করে কিছু একটা বলতে লাগলো। আমি অদূরে দাঁড়িয়ে কিছুই অনুধাবন করতে না পারায় তার দিকে সামান্য এগিয়ে গেলাম। দেখলাম সে তার রক্তাক্ত হাত দুটি দিয়ে আমার ডান পা আঁকড়ে ধরেছে। বুঝলাম এ অবশ্যই কোনো মানুষ, আহত কেউ। আমি তাকে ওই কাঁটা ঝোপের থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি, আর তোমার এমন অবস্থা হলো কিভাবে? ছেলেটির বয়স খুব একটা বেশি ছিল না। সে আমার প্রশ্ন শুনতেই কোনো ক্রমে জবাব দিল, আমার নাম সমীর। আমি ওই অদূরের গায়ে থাকি। আমার নিজের স্ত্রী পূর্ণিমার খোঁজে এই জঙ্গলে এসে পৌঁছেছি, কিন্তু এরপর আমাকে সে সজোরে আঘাত করে এখানে মেরে রেখে যেতে চেয়েছিল। আমি তার সামনে মরে যাওয়ার ভান করায় সে বিষয়টা বুঝতে পারিনি। জানি না এই ঘন জঙ্গলের মধ্যে কোথায় রয়েছে সে। ওকে বাঁচান বাবা, ওকে বাঁচান। আমি আপনাকে চিনি না, কিন্তু এইটুকু জানি যে কোনো শুভ শক্তি আপনাকে আমাকে এই চরম বিপদের হাত থেকে উদ্ধার করবার জন্যই পাঠিয়েছে। দয়া করে একটা বিহিত করুন। আমি সমীরের মুখে তার পরিচয় জানবার সাথে সাথেই গোটা বিষয়টি আন্দাজ করে ফেলতে পারলাম। এরপরে তাকে উদ্দেশ্য করে বললাম, এখন ভয় পাওয়ার সময় নয় সমীর। তুমি যাকে নিজের স্ত্রী ভাবছ সে তোমার স্ত্রী নয়। এখন তার শরীরে রয়েছে এক ভয়ঙ্কর অপশক্তি যে তাকে নিয়ন্ত্রণ করছে। এখন তুমি কোনোভাবেই সেই শক্তির সাথে মোকাবিলা করতে পারবে না, কারণ সাধারণ মানুষের পক্ষে ওই সকল শক্তির সাথে যুঝতে পারার ক্ষমতা নেই। এক বিশেষ মন্ত্রের দ্বারাই তাকে বাগে আনা সম্ভব। আমাদের কি তাকে খুঁজে বার করতে হবে, না হলে সে তোমার স্ত্রী অর্থাৎ পূর্ণিমাকেও শেষ করে ফেলবে। আমি এখন সবটাই আন্দাজ করতে পারছি। এই সব কিছুর জোর তোমার সাথেই জুড়ে রয়েছে। সে এত কিছু করছে তোমাকে নিয়ে যাওয়ার জন্যে। সে তোমার শরীরটার থেকে তোমার আত্মাকে বিচ্ছিন্ন করতে চায় ও সেটিকে নিজের সাথে নিয়ে যেতে চায়। ওই কারণেই তার আত্মা এখনো মুক্তি পায়নি। তবে এর পিছনে থাকা ওই জটিল অতীতকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। এসো আমার সাথে। আমাকে যে করেই পূর্ণিমাকে উদ্ধার করতে হবে। ওই আত্মা এখন পূর্ণিমার শরীরটিকে নিজের আস্তানা বানিয়ে নিয়েছে। তাকে থামাতে না পারলে সে যে কোনো মানুষের ক্ষতি করতে পারে। হাতের সামনে যাকে পাবে তাকেই নিজের শিকার বানাতে শুরু করবে। তাই সাবধান হতেই হবে। দেরি করলে চলবে না সমীর। আমি তারনাথ, তোমার ভাই পবন আমাকে সব জানিয়েছে। আমি এখানে তোমাদের সাহায্য করবার জন্যই এসেছি। আমার উপর ভরসা রাখো। এখন এর একটা উপায় খুঁজে বার করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। আমি ও সমীর দুজনেই ওই ভস্মের সুযোগে জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। আরো কিছুটা গভীরে প্রবেশের পরেই দেখলাম একটি ক্ষীণ শব্দ আমাকে লক্ষ্য করে ধেয়ে আসছে।
সেই শব্দটি শোনা মাত্রই আমি বুঝলাম ওই আত্মা আশেপাশেই কোথাও আছে। তবুও খালি চোখে কিছুই ঠাউর করতে পারলাম না। সমীর আমার সাথেই আশেপাশের ঝোপগুলির দিকে নজর ঘোরাচ্ছিল। এমন সময় একটি চিৎকারের শব্দ পেয়েই আমি পিছনে ফিরে তাকালাম। দেখলাম সেই প্রেত গাছের সাথে উল্টো হয়ে ঝুলে রয়েছে, আর সে সমীরের ঘাড়ের কাছটা শক্ত করে ধরে রয়েছে। সমীর যন্ত্রণায় আর্তনাদ করতে শুরু করলো। বাঁচান বাবা, আমাকে বাঁচান, আমাকে পূর্ণিমা মেরে ফেলবে, বাঁচান বাবা। দেখলাম ওই প্রেতের মুখ থেকে রক্ত নির্গত হচ্ছে। সেটির লাল প্রলেপ সমীরের পোশাকের উপরেও পড়ল। সমীরের যন্ত্রণার আধিক্য সাথে সাথে আরো বৃদ্ধি পেল। আমি ওই প্রেতের দিকে বেশ কিছুটা ভস্ম ছিটিয়ে দিতেই দেখলাম সেটির শক্তি ক্ষীণ হয়ে এসেছে। এরপরেই সমীরকে মাটিতে ফেলে দিয়ে এসে বলল, কিরে, কি ভেবেছিস তারানাথ? তুই আমাকে পূর্ণিমার শরীর থেকে আলাদা করতে পারবি? কখনো না। আমি কোনোদিনও সমীর আর তার পরিবারকে সুখে থাকতে দেব না। কারণ ওরা আমাকে শান্তিতে বাঁচতে দেয়নি। আমিও আমার পরিবার নিয়ে শান্তিতে বাঁচতে চেয়েছিলাম। সমীরের সাথে ভালোভাবে সুখে শান্তিতে জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কেউ তোয়াক্কা করেনি, কেউ না। সমীরের নিজের পিতা আমাকে শেষ করে দিয়েছিল, এমনকি ওর মাও। সে নিজে একজন নারী হয়ে আমাকে শেষ করে ফেলতে দুবার ভাবেনি। সেই থেকে আমি এই গ্রামে অতৃপ্তের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই সমীরকে উচিত শাস্তি না দেওয়া পর্যন্ত আমি কিছুতেই পূর্ণিমার শরীর ত্যাগ করব না। ওকেও শেষ করেই নিজের সাথে নিয়ে যাব। এর আগে তো কত সাধু আর তান্ত্রিকই না এলো, কিন্তু কেউ কি কিছু করতে পারলো? পারবেও না, কেউ কিচ্ছু করতে পারবে না। আমার শক্তির সাথে কেউই পেরে উঠবে না, এমনকি তুইও না। এমন সময় দেখলাম ওই স্থানে পবন ও সরলা এসেও হাজির হয়েছে। আমি পবনকে উদ্দেশ্য করে বললাম, সর্বনাশ, তোমরা এখানে এলে কেন? আর কিভাবে বা এলে? পবন আমাকে উদ্দেশ্য করে বলল, আমি আপনার ওই ভস্যের চিহ্ন লক্ষ্য করে এখানে এসেছি বাবা। যে স্থানে ওই ভস্য কালো বর্ণ ধারণ করেছে সেটিকে লক্ষ্য করেই আমরা চলে এসেছি। আপনি সেই কখন বেরিয়েছেন, এখনো আসছেন না দেখে আমাদের চিহ্নকে প্রশমিত করতে পারিনি। তাই শেষমেশ আমরাও একসাথে আপনার অন্বেষণে বেরিয়ে পড়েছি। শেষ পর্যন্ত আপনাকে সুস্থ অবস্থায় দেখে অনেকটা আশ্বস্ত বোধ করতে পারছি। তাই শেষমেশ আমরাও একসাথে আপনার অন্বেষণে বেরিয়ে পড়েছি। এরপরেই পবনের চোখ যায় সমীরের দিকে। সমীরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সে এগিয়ে যেতে যাবে, এমন সময় আমি পবনকে উদ্দেশ্য করে বলে উঠি, সাবধান পবন, ওদিকে এক পাও এগোনোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বলে দিলাম। তোমাদের সকলের উপরে নজর রেখে চলেছে ওই প্রেত। ওদিকে এক পা এগোলেই ওই প্রেত তোমাদের শরীরের উপরে কবজা করে নেওয়ার চেষ্টা করবে। এর ফলে বিপদ কিন্তু আরো বাড়বে। এছাড়া এখন ওই প্রেতের ক্ষমতা আমার থেকে অনেক বেশি, কারণ আমি তাকে কাবু করতে পারিনি। যতক্ষণ না পর্যন্ত কোনো প্রেতের শক্তিকে মন্ত্রের দ্বারা কাবু করে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই প্রেত নিজের ক্ষমতায় বলীয়ান থাকে।
তাই তোমরা আমার অনুমতি ব্যতীত ওই দিকে একবারই এগিও না। এরপরে আমি এক বিশেষ মন্ত্রের উচ্চারণ করতে শুরু করলাম। এটি ছিল প্রেত বশীকরণ মন্ত্র। এই মন্ত্রের দ্বারা সহজেই প্রেতের শক্তিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়ে থাকে, যাতর দ্বারা প্রেত নিজের ক্ষমতাকে আর বৃদ্ধি করতে পারবে না। প্রেতের ক্ষমতা ওই শক্তির মধ্যেই সন্নিবিষ্ট হয়েই থেকে যায়। ওম ক্লিং ভ্লিং ক্লিং ক্লিং হুম ফম ফট স্বাহা। ওম ক্লিং হুম ক্লিং ক্লুং ওম ক্লিং ক্লিং ক্লু ফট স্বাহা। একাধিকবার এই মন্ত্রের উচ্চারণ করতে থাকলাম। দেখলাম সেই প্রেত দুর্বল হয়ে পড়ছে। আমি ভাবলাম এইটি সঠিক সময় যখন আমি এই প্রেতের কাছ থেকে গোটা বিষয়টা জানতে পারবো। একবার যদি কোনো পরিযায়ী আত্মা নিজের উদ্দেশ্যের কথা নিজের মুখে ব্যক্ত করে ফেলে, তাহলে তার শক্তি অনেকটাই কমে যায়। সে আর কোনো শরীর ধারণ করতে পারে না। তার ধারণ ক্ষমতা চিরতরে হ্রাস পায়। আমি ওই প্রেতকে উদ্দেশ্য করে বললাম, কে তুই? বল, কে তুই? কেন পূর্ণিমা শরীরের মধ্যে প্রবেশ করেছিস? তোকে সত্যিটা আজ বলতেই হবে, না হলে এই ভস্মের সাহায্যে আমি তোর সমস্ত শক্তিকে খর্ব করব। তুই এখান থেকে চলে যেতে বাধ্য হবি। তুই বলবি নাকি আমি আমার ক্ষমতার প্রয়োগ শুরু করব? প্রেতের ওই ভয়ঙ্কর হাসির প্রভাবটা অনেকটাই ক্ষীণ হয়ে এলো। এরপরে সে ওই লাল বর্ণের চক্ষু দিয়ে আমার দিকে তাকালো। এরপরে আমাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি পূর্ণিমার শরীরটিকে নিজের করে নিয়েছি। এই সমীরের সাথে খুব ছোটবেলাতেই আমার বিয়ে হয়ে গিয়েছিল। ওর পিতা ও আমার পিতা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা নিজেদের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি পারিবারিক সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন। এই পারস্পরিক সম্পর্কে গাঁটছড়ার পবিত্র বাঁধনে বেঁধে ফেলার জন্যই তারা আমার ও সমীরের বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেন। এই গ্রামের মন্দিরেই আমাদের বিবাহ সংঘটিত হয়েছিল। তখন আমার বয়স ছিল 12 আর সমীরের 15। এত অল্প বয়সে বিবাহ হওয়ার দরুন আমার পিতা তখন আমাকে সমীরের কাছে যেতে দেননি। আমরা যে যার নিজের বাড়িতেই অবস্থান করতাম। ইতিমধ্যে সমীরের বাবার ব্যবসায়িক ক্ষেত্রে কলকাতা চলে যেতে হয়েছিল। এরপরে 5 বছর তারা আর কেউই গ্রামে ফিরে আসেননি। যখন সমীরের পিতা গ্রামে ফিরলেন, তখন তাকে দেখে চেনাই যাচ্ছিল না। তার সেই পোশাক পরিচ্ছদ সব কেমন বদলে গিয়েছিল। শহুরে ভাবধারার সাথে মিলেমিশে গিয়েছিলেন তারা। এই সময় আমার পিতা আমার কথা তাকে জানান, কিন্তু সমীরের পিতা আমাদের বাল্যকালের বিবাহের বিষয়টিকে অস্বীকার করেন আর আমাকে তাদের ঘরের বউ হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকেও তিনি অস্বীকার করেন। আমার বাবা ও মা এই শোক সহ্য করতে পারেননি। আমার মা সমীরের মায়ের কাছে ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু এরপরেও কোনো লাভ হয়নি। আমার মাকে মারধর করে তারা বাড়ি থেকে বার করে দিয়েছিল। ওই দিন রাতেই আমার মা ও বাবা গ্রামের মানুষজনের কাছ থেকে চরমভাবে অপমানিত হন। আমাকে কেউ আর বিয়ে করতে চায়নি। আমার মা ও বাবা এই শোক সহ্য করতে না পেরে ওই দিন রাতেই আমাদের বাড়ির গাছটিতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এরপরে
এই বিষয়টি জানাজানি হলে পর একদিন সমীরের পিতা আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসেন এই জঙ্গলে। এরপরে আমাকে একা পেয়ে নিজের মেয়ের বয়সী একটি মেয়েকে নোংরা ভাবে ভোগ করেন। তারপরে আমাকে মারধর করে এই গাছটির সাথে বেঁধে ঝুলিয়ে দেন। আমি বুকের মধ্যে হাজারো জ্বালা নিয়ে মরতে বাধ্য হয়েছিলাম, কিন্তু মৃত্যুর পরেও এই প্রতিশোধের আগুন নেভেনি। এরা মানুষ নয়, এরাই আসলে পিশাচ। তাই সমীরকে আমি ছাড়বো না। ওর মা ও বাবাকে শেষ করে ফেলেছি আমি। ওর পরিবারের আর কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু এই মেয়েটাকে আমি জীবিত থাকতে দেব না। আমাকে মেরে ফেলার পরে তারা পূর্ণিমার সাথে ওর বিয়ে ঠিক করেছিল, আর ওই দিন রাতেই আমি পূর্ণিমার শরীরে আশ্রয় করে নিয়েছিলাম। আমি পূর্ণিমাকে তো শেষ করবই, সাথে সমীরকেও। এই অট্টহাসির শব্দ চারিদিকে বিস্তার লাভ করতে লাগলো। আমি কিছু করবার আগেই দেখলাম সমীরের দেহটি শূন্যে ভাসছে। এরপরে সেই আত্মা সমীরের দেহটিকে দুমড়ে মুচড়ে মাটিতে নিয়ে এসে ফেলল। দেখলাম সমীর গোয়াচ্ছে, তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। ওই আত্মাটি তখনও সমীরের মুখের দিকে তাকিয়ে রয়েছে আর বলছে, আর কিছুক্ষণের প্রতীক্ষা, এরপরেই তোমার ওই আত্মা আমার আত্মার সাথে মিলিত হবে। মিলন হবে আমাদের সমীর, মিলন হবে। আমাদের তো একসাথেই থাকার কথা ছিল। এবারে আমি তোমাকে শেষ করব। আমি এবার তোমার হব সমীর, আর তুমিও চিরকালের জন্য আমার। আমি আরো জোরে মন্ত্রপাঠ করতে থাকলাম। এমন সময় দেখলাম আকাশে মেঘের গর্জন শুরু হয়েছে। জোরে জোরে বাজ পড়ছে, আর সেই সাথে ছড়িয়ে পড়ছে ওই প্রেতের অট্টহাসির শব্দ। দেখলাম আমি আমার মন্ত্রের শক্তির দ্বারাও সমীরকে রক্ষা করতে পারছি না। সে ম্রিয়মান হতে হতে জমির সাথে লেগে যাচ্ছে। এরপরে একটা সময় তার প্রাণটা বেরিয়ে যায়। আমি কিছুই করতে পারি না, আর আমার সামনে থাকা ওই পূর্ণিমার দেহটিও গাছটিকে মাটিতে পড়ে যায়। এত পর্যন্ত বলে থামলেন তারানাথ। এরপর কিশোরী তারানাথকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, তাহলে শেষমেশ কি আপনি পূর্ণিমাকে রক্ষা করতে পেরেছিলেন? তারানাথ চোখের জল মুছে বললেন, হ্যাঁ, আমি পূর্ণিমাকে পরে রক্ষা করতে পেরেছিলাম। ওকে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। এরপরে এক বিশেষ মন্ত্রের দ্বারা পরিশুদ্ধ জল ওর মাথায় ঠেকানোর সাথে সাথেই ওর জ্ঞান ফিরে এসেছিল। কিন্তু আমি সেদিন সমীরকে রক্ষা করতে পারিনি। ওই প্রেত সমীরকে নিজের সাথে করে নিয়ে গিয়েছিল। সে যেমনটা বলেছিল ঠিক তেমনটাই করেছিল। আমি যে মানুষ, আমি তো আর ঈশ্বর নই। তাই আমি নিজের সবটা লুটিয়ে দিয়েও সমীরকে রক্ষা করতে পারিনি। তাকে ফিরিয়ে আনাও আমার আর সম্ভব হয়নি। পরে জানতে পেরেছিলাম ওই মৃত মেয়েটির নাম ছিল গৌরী। গৌরীর সাথে অতীতে যা যা ঘটেছিল
সেগুলিও ছিল অমানবিকতার পরিচয়। তাই এগুলির থেকে সমীরকে রক্ষা করবার ইচ্ছেটাও আমার কাজ করেনি। তবুও আমি তাকে রক্ষা করতে উদ্যত হয়েছিলাম, কারণ সমীরের কোনো দোষ ছিল না, ছিল তার পিতা মাতার। সমীর তখন এত কিছু ভালো মন্দ বোঝবার জায়গায় ছিল না, তাই ওকে শাস্তি দেওয়া সম্ভব ছিল না। কিন্তু শাস্তি তো পেতেই হলো। আসলে জানো তো, পাপ যার দ্বারাই হোক না কেন, তার সাথে যুক্ত থাকা সমস্ত মানুষকেই ওই পাপের মাসুল ভুগতে হবে। এটি যে বিধির লিখন, এটি যে বিধির বিধান। দেখলাম তারানাথ বিমর্ষ হয়ে পড়েছেন। আমরা সেদিন আর তাকে কোনোভাবেই বিরক্ত করলাম না। আমি আর কিশোরী বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তবে পুনরায় যে তারানাথের কাছ থেকে ভালো একটি গল্প শুনতে পারবো, সেই ঝোঁকটি কাজ করতে থাকলো বই কি। আজকের গল্পে কথক ও মোড়লের চরিত্রে ছিলেন অমিত, কিশোরী শ্রীনাথ ও সমীরের চরিত্রে ছিলেন নিগম, চারির চরিত্রে ছিলেন সুবর্ণা, পবনের চরিত্রে ছিলেন প্রীতম, সরলার চরিত্রে ছিলেন দেবস্মিতা, বৌদি ও পেদনির চরিত্রে ছিলেন সঞ্চারী ভট্টাচার্য এবং তারানাথ তান্ত্রিক ও কাহিনী সূত্রধরের চরিত্রে আমি সুবর্ণ। এছাড়াও আজকের গল্পের এডিটিং, সাউন্ড মিক্সিং, ডিএফএক্স এ ছিলেন বুবাই এবং পোস্টার ডিজাইনিং এ ছিল ডলবি স্টুডিও মুম্বাই। আশা করি আজকের কাহিনীটি আপনাদের বেশ ভালোই লেগেছে। তারানাথের রসদ সাজিয়ে গল্পটিকে এতদিন ধরে আপনাদের সামনে প্রকাশ করে চলেছি আমরা। আশা করি সেই প্রকাশ সার্থকতা লাভ করতে সক্ষম হয়েছে। আগামীতে এমন আরো অনেক গল্পের সম্ভার নিয়ে আসতে চলেছি আমরা। এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর শুনতে থাকুন সম্ভাবী প্রোডাকশন, যেখানে গল্প কথা বলে।